আজকে আমরা আলোচনা করব কাজ, শক্তি ও ক্ষমতা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের শক্তি। ওকে, শক্তি শক্তি শুধু শক্তি নিয়ে আলোচনা করব। এই শক্তিকে আসলে কি? এনার্জি। আমরা জানি না শক্তির ইংরেজি এনার্জি, এনার্জি। এই শক্তিকে আবার যান্ত্রিক শক্তিও বলা যায়, যান্ত্রিক শক্তি। এই শক্তি কাকে বলে? শক্তি কাকে বলে? যদি আমি শক্তি চিনতে চাই তাহলে আমরা বলতে পারবো যে শক্তি যার ভর নাই, যার ওজন নাই, যার বল প্রয়োগে বাধা সৃষ্টি করে না, যে কোনো জায়গা দখল করে না, তাকে আমরা শক্তি বলি। শক্তি যেমন আলো এক প্রকার শক্তি। এখানে যদি আরো বাল্ব দিয়ে আরো আলো জ্বালানো হয়, তোমাদের বসার সিটের কি কোনো সমস্যা হবে? জায়গায় কি দখল করবে? আচ্ছা, অনেক আলো তোমাদের উপরে কি বল প্রয়োগ করবে? আচ্ছা, এই আলোকে তুমি ধাক্কা দিলে কি বাধা সৃষ্টি করে? আমরা তো আলোর মধ্যে দিয়ে যাতায়াত করি। তার মানে পদার্থের বৈশিষ্ট্য যাদের মধ্যে নাই তাদেরকেই বলা হবে শক্তি। কারণ আমরা জানি পদার্থ কি? যার ওজন আছে, আয়তন আছে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, হ্যাঁ, সেগুলোকে বলা হয় কি? পদার্থ। আর এইগুলো যার মধ্যে নাই, এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে নাই, তাকে বলা হয় শক্তি। ক্লিয়ার? তাহলে শক্তি, আলো এক প্রকার শক্তি, তাপ এক প্রকার শক্তি। অনেক তাপ হচ্ছে, তোমাদের হয়তো গরম লাগবে, কিন্তু কি জায়গা দখল করতে আসবে? যাই তুমি জায়গা ছাড়ো, আমি এখানে থাকবো, জায়গার অভাব হবে? হবে নাকি? ওকে জায়গা দখল করবে? করবে না। বোঝা গেছে বিষয়টা? তো কাজেই আমরা এক কথায় বলবো যে শক্তি আসলে এইরকম যে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। আর একটু আগে কি বললাম? শক্তি তোমাদের চিনাইলাম। শক্তি কোনগুলা, কেন শক্তি বলা হয়? এই মহাবিশ্বকে দুই ভাগে ভাগ করা হয়, একটা পদার্থ আর একটা শক্তি। যদি পদার্থ না হয় তাহলে সেটা কি? শক্তি। যদি শক্তি না হয় সেটা কি? পদার্থ এবং শক্তির বাইরে আর কিছু নাই। বোঝা গেছে? তাহলে আমি প্রথম কথা বলতে পারি, শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এখন এর মধ্যে কথা চলে আসে হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কি? ধরো কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হলো, এই ডাস্টারটা নিচ থেকে আমি উপরে উঠেলাম। গতদিন আমরা দেখাইছি ডাস্টার দিয়ে কি করে কাজ শিখছি, তাই না? আজকে ডাস্টার দিয়ে আমরা শক্তি শিখবো। কেমন? এই ডাস্টারটা নিচ থেকে উপরে উঠালাম, উঠানোর পরে আমি মনে করো যে এখানে ঈশিতা বসে আছে, ওর মাথার উপর ছাড়লাম, আর সে আঘাত করবে না? ঈশিতার মাথায় আঘাত করবে না? আসলে কি ওর নিজস্ব কোনো কিছু আছে? তাহলে এইখানে উঠানোর কারণে ওর মধ্যে কিছু শক্তি জমা হয়েছে, সঞ্চিত শক্তি বলা হয় একে। সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। ওকে? আর যখন ওকে ছেড়ে দিলাম আমি, ওই সঞ্চিত শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, আর গতিশক্তিতে রূপান্তরিত হলেই ও আঘাত করবে। কথা বোঝা গেছে? তাহলে আমি যান্ত্রিক শক্তির সংজ্ঞা যদি দেই, যান্ত্রিক শক্তির মধ্যে কিন্তু দুইটা শক্তি পাচ্ছে একসাথে। একটা হচ্ছে বিভব শক্তি, আর একটা হচ্ছে গতিশক্তি। বিভব শক্তিটার ইংরেজি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি। এজন্য একে প্রকাশ করা হয় হচ্ছে ইপি দ্বারা। তাহলে এটা কি? বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে বস্তুর মধ্যে যে শক্তি জমা হয় তাকে কি বলে? বিভব শক্তি বলে। ওকে, এখন অবস্থানের পরিবর্তনের কারণে খেয়াল করো, আমরা কাজ সমান কি জানি? কাজ সমান বল গুণন সরণ। কাজও কি এক প্রকার শক্তি? কাজও এক প্রকার শক্তি। তাই কাজের একক জুল, শক্তির একক জুল। পৃথিবীর যত শক্তি আছে সকল শক্তির একক কি? জুল। ওকে, এখন
আমরা একটা ডাস্টারকে, ধরো এই ডাস্টারটাকে আমরা উপরে উঠাবো, অবস্থানের পরিবর্তন করলাম না? হ্যাঁ, এই অবস্থানের পরিবর্তন করলাম, তাহলে আমরা এখানে কিছুটা বল প্রয়োগ করতে হয়েছে না, এবং কিছুটা সরণ ঘটাতে হয়েছে। বল প্রয়োগ ছাড়া কেউ উপরে উঠছে? আমি তো বল প্রয়োগ করছি, তাই না? তাহলে এইখানে আমরা যে বল এফ আর সরণ হয়েছে কত? এইচ না? এফ এইচ। আর আমরা জানি এফ ইকুয়াল টু কি এম এ ইন্টু এইচ, যেহেতু ভূমির বিপরীতে তাই এই ত্বরণটা হবে কি অভিকর্ষ ত্বরণ এম জি এইচ। অতএব আমরা বলতে পারি কাজ ডাব্লিউ মানে ওয়ার ইকুয়াল টু এম জি এইচ। ওকে, আমাদের বিভব শক্তি শেখা শেষ। কোনো প্রশ্ন আছে তোমাদের? এইবার আমরা এই ডাস্টারটাকে উপর থেকে নিচে ফেলে দেবো, তাই না? এই ডাস্টারটাকে আমরা উপর থেকে নিচে ফেলে কার মাথার উপর দিলাম? ঈশিতার মাথার উপরে। এইভাবে আসে ঈশিতার মাথার উপরে পড়বে, ঠিক আছে? ঈশিতা এখানে বসেছিল, ঠিক আছে? আর মাথার উপরে এসে আঘাত করবে না? তাহলে এই গতিশক্তিটা কি হয়ে যাবে, মানে এই বিভব শক্তিটা কি হয়ে যাবে? গতিশক্তিতে রূপান্তরিত হবে। তার মানে বস্তুর গতির কারণে এর মধ্যে যে শক্তির সৃষ্টি হয় তাকে গতিশক্তি বলে। বস্তুর গতির কারণে ছেড়ে দিলাম, ক্যালকুলেটর ছাড়া যাবে না, ভেঙে যাবে, ঠিক আছে? এই যে ডাস্টার ছেড়ে দিলাম, এর মধ্যে কি গতিশক্তির সৃষ্টি হলো? বস্তুর গতির কারণে এর মধ্যে যে শক্তির সৃষ্টি হবে তাকে কি বলবো আমরা? গতিশক্তি। লিখে দেই, বস্তুর গতির কারণে যে শক্তির সৃষ্টি হয় তাকে কি বলে? গতিশক্তি বলে। আচ্ছা, গতিশক্তিটা তো একটা এনার্জি। গতিশক্তির ইংরেজি হচ্ছে কাইনেটিক এনার্জি। হ্যাঁ, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি, তাই একে আমরা প্রকাশ করব ই কে দ্বারা। আর গতিশক্তিও যেহেতু শক্তি, তাই আমরা গতিশক্তির এককও বলবো হচ্ছে কি? জোল। বোঝা গেছে কি? এখন উপর থেকে যখন নিচে পড়তেছে এর মধ্যে কি বেগের সৃষ্টি হবে না? আমরা গতির চ্যাপ্টারে পড়ছি না যে উপর থেকে যখন কোনো কিছু নিচে পড়ে তখন ওইটা একটা গতি থাকে না? তাহলে আমরা আর একবার এইরকম ভাবে এর সমীকরণ কেমন হবে সেটা দেখবো, ঠিক আছে? তাহলে গতিশক্তি আমরা লিখতে পারি গতি শক্তি ইকুয়াল টু ব্যয়িত শক্তি ইকুয়াল টু কৃত কাজ ইকুয়াল টু ডাব্লিউ। ইকুয়াল টু কি আমরা জানি? ডাব্লিউ ইকুয়াল টু বল গুণন সরণ। যেহেতু উপর থেকে নিচে পড়তেছে তার মানে কি এটা কি? এফ ইকুয়াল টু কি জানি আমরা? এম এ আর এস। এস রেখে দিলাম। এখন দেখো এখানে ত্বরণ আছে কিন্তু এখানে যে একটা বেগ আছে সেই বেগটা এখানে নাই, আছে কি? তাই আমরা এখানে একটা সমীকরণ দিয়ে রাখি ডাব্লিউ ইকুয়াল টু এম এ এস। কিন্তু আমাদের দেখো ডাস্টারটা প্রথমে যখন এখানে তুলছিলাম এখানে দেখো ইকুয়াল টু কত ছিল? 0। এখান থেকে তো বেগ বাড়ছে, তাই না? বেগ বাড়ছে না? তো সেই ক্ষেত্রে আমি এখানে আবার লিখবো যে আমরা জানি কি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। গতির সূত্র থেকে আমরা এটা জানি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে ভি স্কয়ার সমান ইউ কত ছিল? তাহলে 0 স্কয়ার প্লাস 2as। ভি স্কয়ার সমান 2as, 0 তো 0। সুতরাং as সমান কি হবে? ভি স্কয়ার বাই 2। ওকে, এই যে as সমান ভি স্কয়ার বাই 2 এইটাকে আমরা এইখানে বসায় দেব, এইখানে। হ্যাঁ, এই যে as সমান কত? তাহলে ভি স্কয়ার বাই 2, তাহলে কি m ভি স্কয়ার বাই 2। এটাকে কি এভাবে লেখা যায় না? দেখো তো, এটা m ভি স্কয়ার গুণন হাফ লেখা যায় না? হাফটা পিছনে সামনে নিয়ে, হ্যাঁ, তাহলে হাফ m ভি স্কয়ার। তাহলে ই কে এই যে এটা কি এখন গতিশক্তি ইকুয়াল টু ব্যয়িত শক্তি ইকুয়াল টু কৃত কাজ ইকুয়াল টু ডাব্লিউ না? এই ডাব্লিউটা আসলে কি? ঘুরে ফিরে গতিশক্তি না? তাহলে আমি এখানে লিখতে পারি না ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। আর এদিকে আমরা কি পাইলাম? এই যে কাজ, এটাও আসলে কি বিভব শক্তি ছিল, তাই আমরা কাজের পরিবর্তে কি লিখবো? ইপি ইকুয়াল টু এম জি এইচ আর ইটি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এই সূত্র দুটো আমরা এখানে লিখে ফেলি। হ্যাঁ, ইপি ইকুয়াল টু এম জি এইচ আর ইটি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। দেখো দুইটা সমীকরণের মধ্যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা?
যদি না থাকে আমি এখন সৃজনশীলে যাবো। আমাদের দরকার আসলে কি জানো, এই দুইটা সূত্র কেমনে আইছিল আমি এটা দেখাই দিই। এখন আমরা একটা সৃজনশীল করব, একটা করব সহজে আর 10টা করব নিজে নিজে। এমন ভাবে একটা করব যেন বাকি 10টা আমরা এমনিতেই পারি। আমি একটা বানাই, হ্যাঁ একটা বানাই। ধরো এইরকম এই ডাস্টার নিয়ে কথা বললাম আমরা। এটা হচ্ছে ভূমি, ভূমি থেকে ডাস্টারটা আমরা মোটামুটি 60 মিটার উচ্চতায় এই একটা বিন্দুতে মানে এখানে নিয়ে এসে ডাস্টারটা রাখলাম। ডাস্টারের ভর হচ্ছে 20 গ্রাম। ডাস্টার ভর কত? 20 গ্রাম। এভাবেই প্রশ্ন দেওয়া থাকবে। ডাস্টারের ভর যদি 20 গ্রাম হয়, এইখানে এইটাকে ধরলাম আমরা এ বিন্দু, এইটাকে সি বিন্দু ধরলাম, মাঝখানে আমরা আরেকটা বিন্দু নেব যে এটা বি বিন্দু। তোমাদের প্রশ্ন হয় হচ্ছে যে তোমরা বলো যে এ ধরো বি বিন্দু হচ্ছে নিচ থেকে মোটামুটি 15 মিটার উপর, টোটাল কত? 60 মিটার। টোটাল কত? 60 মিটার। আর বি বিন্দু নিচ থেকে কত আছে? উপরে 15 মিটার। তোমাদের বলা হবে যে যান্ত্রিক শক্তি যেহেতু টোটাল শক্তি, লিখো না কেউ, হ্যাঁ, যান্ত্রিক শক্তি যেহেতু টোটাল শক্তি, তার মানে যান্ত্রিক শক্তির মধ্যে ইপিও থাকবে, ইকেও থাকবে। তার মানে দুইটা মিলে সবসময় সমান হয়। আমরা জানি শক্তির নিত্যতা সূত্র থেকে যে শক্তির সৃষ্টি বা কোনো বিনাশ নেই। পৃথিবীর শুরুতে যে শক্তি ছিল এখনো সেই, মহাবিশ্বের যে শক্তি আগেও ছিল এখনো তাই। শুধু এই শক্তি কি হবে? এক শক্তি থেকে আর এক শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে শক্তির সৃষ্টি বা বিনাশ নাই, শুধু এটি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হবে। তার মানে কি? শক্তি সবসময় সংরক্ষিত থাকবে। সংরক্ষিত মানে একই থাকবে। হ্যাঁ, তোমাদের কাছে আরেকটা অনুরোধ করতেছি, ফিজিক্স ক্লাসে ঢোকার আগে সবাই 1 গ্লাস করে পানি খাই, ঠিক আছে? পানি খেলে কি হবে? আমাদের শরীরে অক্সিজেনের অভাবটা পূরণ হবে। মেয়েদের বলতেছি, তোমাদের ব্যাগে আগামী দিন যার আমি বোতল পাবো না তাকে বের করে দেবো। আর ছেলেদের বলতেছি, তোমাদের যখন পানির দরকার হবে মেয়েদের কাছ থেকে চেয়ে খেয়ে আনবে, ঠিক আছে? আর ওরা কে আনে নাই সেটা আমাকে জানাবে। আর গতদিন দেখলাম ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে সবাই একটা করে বোতল আছে। পানির অপর নাম কি? জীবন। জীবন, জীবন ছাড়া চলা যায়? পানি খাবে ঢক ঢক, দেখবে কি আমি যে কথাগুলো বলতেছি অক্সিজেন যখন সার্কুলার হবে মাথাতে, তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখবে অনেক সময় পরীক্ষার হলে অনেক কিছু মনে পড়ে না, একটু পানি খায় নিয়ে দেখে মনে পড়ে। জানো এটা? তোমরা মনে করো এমনি মেধাবীরা পানি খায়, এমনি নিয়ে যায় ভাব। আসলে ভাব না, ওরা জানে যে পানি খেলে পরে মনে পড়ে। হ্যাঁ, তুমি ভুলে গেছো, আমার নাম ভুলে গেছো মনে করো। স্যারের নাম কি জানো? পকেট থেকে ফাইন করে 1 বোতল পানি। ও আচ্ছা, এটা হাসছো। হ্যাঁ, না এটা সত্য কথা না, হ্যাঁ, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। এই যে তোমরা হাই উঠাচ্ছ, কিন্তু আমি অনেকেরই আমি দেখতে পাচ্ছিলাম তোমরা হাই উঠাচ্ছ। কেন হাই উঠাচ্ছ জানো? এই যে আমরা যখন দৌড়াই, তখন যখন হাঁপাইলে পরে আমরা কি করি? মুখ দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিই। কেন? নাক দিয়ে নিলে কি হয়? তখন আমরা হা করে নিঃশ্বাস নিই কেন? কারণ আমাদের এই দৌড়ানোর কারণে আমাদের ফুসফুসের এতই অক্সিজেনের দরকার হয়, নাকের এই 2 ছোট ছোট ছিদ্র দিয়ে ওই অক্সিজেন পূরণ হয় না। তখন ওই তোমাকে কি করে? মুখটা হা করে দেয়। তুমি কি হা করো? তুমি নিঃশ্বাস কি তুমি নিজে ইচ্ছা করে নাও? যদি নিতে, তাহলে ঘুমের মধ্যে কি তোমার খেয়াল থাকতো আবার এখন নিঃশ্বাস নিতে হবে, এখন ছাড়তে হবে? এতক্ষণ নিঃশ্বাস নিছো এবং ছাড়ছো তোমাদের ইচ্ছায়। এটা অটো হয়েছে না? এটা অটো হয়েছে না? যদি নিজেদের ইচ্ছায় হয়তো কি বিপদ হইতো? সাপ দাঁড়ানো, একটু নিঃশ্বাস নিয়ে নিই। ঘুম থেকে উঠে চিন্তা করতে 1 ঘন্টা পর উঠে নিঃশ্বাস নেওয়া লাগবে। 3 মাস ধরে নিচ থেকে উপরে উঠে না, সে কি করে? নিঃশ্বাস নিয়ে। এই বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে। আলহামদুলিল্লাহ। নিঃশ্বাস যদি আমাদের ইচ্ছা মতো নেওয়া লাগতো, কি বিপদটা হয়ে যেত। বুঝতে পারছো? তাহলে আগামীকাল থেকে ব্যাগে আর কিছু না থাক, একটা 250 গ্রামের বোতল হলেও যেন থাকে। আর বাজারে কত এখন স্টাইলিশ বোতল পাওয়া যায়, একটা মানে ভাবই আলাদা, ঠিক আছে? স্টিলের গুলো তো মানে ওই খাইলে ছেলেরা ব্যাগে রাখবে, ভাবই আলাদা। রাস্তায় বাইরে করে খাইলে খাচ্ছে স্টিলের, ঠিক আছে?
এইটা কেটে দিও, স্টুডেন্ট তো কইছি, ঠিক আছে, হিসাব আছে কিন্তু। ওকে, আমরা এখানে আসি। এই দেখো, একটা ডাস্টারকে আমরা মাটি থেকে ঠিক 60 মিটার উপরে উঠাইলাম এ বিন্দুতে। এ বিন্দুতে চুপ করে রয়েছে, তার মানে ই কিন্তু কথা 0। আচ্ছা, এখন এটাকে আমরা ছাড়লে ধীরে ধীরে গতি বাড়তে বাড়তে নিচে এসে আঘাত করে, তাই না? তোমাদের কাছে প্রশ্ন করা হবে যে এ বিন্দুতে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলেছে কি না। তখন তোমাদের তো জানাই আছে যে হ্যাঁ, তাহলে আমরা প্রথমে বের করবো কি এ বিন্দু। এ বিন্দুতে মোট শক্তি, সব শক্তি যদি সমান হয় তাহলে সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে, আর সব শক্তি যদি সমান না হয় মেনে চলবে না। আল্লাহর রহমতে সব শক্তি একই হবে এবং তুমি পরীক্ষার হলেই বুঝতে পারবে আমার অঙ্ক হয়েছে, কারোরটা দেখার প্রয়োজন নেই। বোঝা গেছে? তাহলে সেই ক্ষেত্রে আমি এ বিন্দুতে মোট শক্তি, আমরা জানি মোট শক্তি ই, যান্ত্রিক শক্তি ই সমান ইপি যোগ ইকে। ইপির সূত্রটা আমরা জানি এমজি এইচ, আর ই কে কি হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, এম কত 20 গ্রাম না? আচ্ছা, আমরা ওদিকে পরে যাই, আর একটু কাজ করি। এমজি এইচ প্লাস হাফ এম, দেখো তো ভি স্কয়ার সমান কি ইউ স্কয়ার প্লাস 2s। এই সূত্রটা জানা আছে না? ওকে, দেখো কি হয়, mgh প্লাস হাফ এম 0 স্কয়ার প্লাস 2s লেখা যায় না? আচ্ছা, নিচে যেহেতু আসতেছে তাহলে এই এসটাকে কি আমরা এইচ বলতে পারি না? তাহলে আমরা এসটাকে এইচ দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু এটাও এইচ এটাও এইচ, এটাকে এইচ ডট দিয়ে দেই চেনার জন্য। তাহলে 2a এইচ ডট, আর যেহেতু উপর থেকে নিচে তাহলে আমরা এখানে জি দেই, এর জায়গায় জি, এটা এর জায়গায় জি, কিন্তু উপর থেকে নিচে করতেছে, তাহলে কি হবে? ত্বরণ কি হবে? অভিকর্ষ ত্বরণ হবে না? রূপন্দি প্লিজ বোর্ডে এখন লিখো না, আমি এইটা কি করছি গ্রুপে পাওয়া যাবে না, ওখানে দেখে নিও, এই সময়টা নষ্ট করো না প্লিজ। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো mgh যোগ হাফ এম, এটা তো 0, তাহলে আমি লিখতে পারি না 0 প্লাস গুণন 0 প্লাস হাফ এম ইন্টু 2gh লিখতে পারি না? এই যে হাফ দিয়ে হাফ এম দিয়ে ভিতরে আমি গুণন করে দিছি, তাহলে হাফ এম ইন্টু 0 যোগ হাফ এম ইন্টু 2gh ডট, আর 0 সাথে গুণন হলে সবকিছু কি হয়ে যায়? 0। তাহলে এখানে কি হবে? mgh যোগ, এই দেখো 2 আর এই 2 কাটা, mgh ডট। আচ্ছা দেখো তো, যদি আমি কমন নেই mg তাহলে কি হবে? h প্লাস h ডট ইকুয়াল টু, দেখো তো তোমার আমরা যদি এ বিন্দুতে করি, এ বিন্দুতে, এই এ বিন্দুতে, তাহলে নিচ থেকে উপরে যদি তুমি যাও, এটা একটা রুল, হ্যাঁ, যে বিভব শক্তি ইপি এর যে এইচটা তুমি পাবে, ভালো করে খেয়াল করো, ইপির যে এইচটা, ইপির এইচ এটা না, ইপির এইচটা হবে নিচ থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব। কোন বিন্দু? যে বিন্দু আমরা বের করব, এখানে কি এ বিন্দু। আচ্ছা, আর ই কে এর এইচ ডট হবে উপর থেকে ওই বিন্দু পর্যন্ত। এইটা হচ্ছে মেইন মন্ত্র, সুমন্ত্র ছুরি, ইলিগিলি ইলিগিলি হকাস ফকাস এবড়াকে টাবড়া সুমন্ত্র। এইটা যে জানবে তার এই অঙ্ক পানির মতো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ইপি এইচ হচ্ছে নিচ থেকে ওই বিন্দু পর্যন্ত। তাহলে দেখো তো, এই এইচটা কোনটা? আমি বসাই, এম কত? 10 গ্রাম না 20 গ্রাম? 20 গ্রামকে কেজি করবো 1000, জি কত? 9. আর এই এইচটা কি হবে? নিচ থেকে ওই বিন্দু পর্যন্ত কত? ভেরি গুড, জিনিয়াস সব। আচ্ছা, এইবার আবার কি এম 20/1000, 9.8। এবার এই এইচ ডটটা কি হবে? উপর থেকে ওই বিন্দু পর্যন্ত, উপর থেকে ওই বিন্দু 0, জিনিয়াস, লাইক। তাহলে এইটা কি হয়ে যাবে? 0। আর এইটা কত হবে? একটু তোমাদের কষ্ট করে হিসাব করে দাও, ক্যালকুলেটরটা বের করো। 19 19
করো 2 গুণন 9.8 গুণন 6 ভাগ 10 117.7 117.6 সবার আমার কিন্তু 3 জনের রেজাল্ট এক হওয়া লাগবে সবার কি একই আসছে এই ছেলেরা করো ক্যালকুলেটরে আবার কিন্তু ক্যালকুলেটর না আনার কারণে মার হবে হঠাৎ হয় আপনি যখন দেখবেন এসে বন্ধ করে দিন। আচ্ছা ঠিক আছে হ্যাঁ বন্ধ করেই যাই এত আসছে তাহলে এত কি হবে অ্যান্সার কত হবে 117 কি হবে জুল 10 ভাগ দিলে স্যার 11.76 আসে 11.76 এত জুল ঠিক আছে তো দাঁড়াও 60 20 ভাগ 1000 9.8 কত আছে দেখো তো আসছে 11.7 জুল আসছে সৌরভ আইছিল নিচে গেছে পুরো বাংলাদেশ শুনবে সৌরভ কি করতেছিল ঠিক আছে সৌরভ ক্যালকুলেটর সব ছিল তারপর হারায় গেছে তারপর এটা সৌরভের কাকুকে দেখবে সাগর দেখবে ঠিক আছে আর এদিকে সৌখের আম্মু দেখবে ঠিক আছে এইবার কোন বিন্দুতে চাও আমরা বি বিন্দুতে মাঝখানের বিন্দুটাতে করি এই না তোমরা কিন্তু পরীক্ষার হলে আমার মতো এরকম পরপর করবে না তোমরা আলাদাভাবে পি করবে আলাদাভাবে ইকে করবে আমি জাস্ট নিয়মটা শিখে দিচ্ছি আর এইটা পরিবর্তনটা দেখাই দিবে আমি এখন যদি বলি বি বিন্দুতে মোট শক্তি বি বিন্দুতে মোট শক্তি বের করবো হ্যাঁ বি বিন্দুতে মোট শক্তি বি বিন্দুতে মোট শক্তি আমরা জানি ই ইকুয়াল টু কি ইপি যোগ ইকে আচ্ছা ইপি আমরা কি জানি এমজি এইচ আর ইকে তো এরকম ভাঙে তোমরা কিন্তু খাতায় করবে ঘুরে ফিরে কি হবে এমজি এইচ ডট তারপরে এখানে মান বসেবে মান কত বি বিন্দুতে দেখো 20 ভাগ 1000 হ্যাঁ গুণন 9.8 গুণন এই এইচটা কত হবে নিচ থেকে উপরে এই দেখো ইপি এইচ কোনটা নিচ থেকে ওই বিন্দু পর্যন্ত কোন বিন্দু বি বিন্দু লেখা হবে কত 15 যোগ আবার কি 20 ভাগ 1000 গুণন 9.8 গুণন বি বিন্দু উপর থেকে দেখো কতটুকু আইছে এটা যদি 15 হয় এটা কত 45 হ্যাঁ এটাই কিন্তু দেখার বিষয় 45 ইকুয়ালটি কত দেখো ইনশাআল্লাহ নাম্বার চিন্তা করতে টোটাল প্রথম টুক করছো 8.82 পরের টুক করো প্রথম টুক স্যার আসলে 2.94 2.94 যোগ এটা দ্বিতীয়টা করো কত 8.82 এবার দুটো যোগ করে দাও 11.76 ঘুরে ফিরে দেখো তো এটাই আসছে না আসতেই হবে তাহলে তুমি তখনই বুঝবে কেমন অঙ্ক হয়ে গেছে খালি তোমার শুধু মনে রাখতে হবে কি ইপি রেঞ্জ যখন ধরবে নিচ থেকে উপরে আর ইকের এইচ যখন উপর থেকে নিচে এখন যদি আমি সি বিন্দুতে করি সি বিন্দুতে কোথায় করা যায় এই জায়গাটা মুছে দিই হ্যাঁ সি বিন্দুতে দেখো এখন তোমরাই পারবা সি বিন্দুতে মোট শক্তি ই ইকুয়াল টু
ইপি যোগ ইকে, এটা কি হবে এমজিএইচ, এটা কি হবে এমজিএইচ ডট। এবার তোমাদের হিসাব আমি আরো সহজ করে দিচ্ছি। এমজি কমন নেওয়া যায় না, এইচ যোগ এইচ ডট দিলেই তো হয়। তাহলে কি এম 20/1000 গুণন 9.8 গুণন এইচ যোগ এইচ ডট। এই এইচটা কোনটা হবে? সি বিন্দুতে প্রথম এইচ কত হবে? ভেরি গুড। আর এইচ ডট কত হবে? 60। তার মানে কত হবে দেখো তো, 20/1000 গুণন 9.8 গুণন 60 ইকুয়াল টু 11.76। বাবা, এবার বুঝে গেছো, এবার কিন্তু বুঝে গেছো। তার মানে এ বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। এইটা যে কোনো ভাবে আসলে পারবে কে কে? হাতে ধরতো। মাশাআল্লাহ, পারবে না? হ্যাঁ পারবে পারবে পারবে। এখন তোমাদের একটা গোপন কথা বলি, এই জাতীয় অঙ্কের টোটাল রেজাল্ট কি হবে তুমি দেখেই কয়ে দিবে যে উচ্চতা যতটুকু তত এমজি অ্যান্সার। দেখো উচ্চতা কত? 60, তাহলে আমার 60 এমজি হবে হচ্ছে অ্যান্সার। 60 গুণন 20/1000 গুণন 9.8, দেখো তো কত আসে? স্যার এটা তাহলে এতক্ষণ করালেন কেন? হ্যাঁ, এটা এতক্ষণ করালাম এই কারণে সৃজনশীল আসে, আমার তো ঘ নাম্বার সব লাগবে, আমরা সব শিখে নিলাম। কিন্তু যখন এমসিকিউ আসবে, আরে দূর ক্যালকুলেটর চাপা বাদ দে, ঠিক আছে? এটা 60 এমজি অ্যান্সার। যদি 100 থাকতো, 500 থাকলে দরকার আছে হিসাব করা। আর যখন তোমার এই এইচটা খালি খেয়াল রাখবে, ইপি মানে নিচ থেকে উপরে, আর ইকের এইচটা হচ্ছে উপর থেকে নিচে। কিন্তু তোমরা কিন্তু ওইখানে শর্টকাট করবে না, ওখানে কিন্তু সুন্দর করে এইভাবে ভেঙে ভেঙে দিবে। তাছাড়া ম্যাডাম নাম্বার কেটে, কথা কি বুঝছো? কিন্তু তোমরা জানবে কত অ্যান্সার কত। 100 থাকলে 100 এমসি, 80 থাকলে 80 এমসি। কথা বুঝছো? এমসিকে তুমি তো সময় পাবে না, তুমি দেখবে যে কত উচ্চতা কত দেওয়া আছে। যদি বলে বি বিন্দুতে গতিশক্তি কত, এই শোনো, যদি তোমাকে শুধুমাত্র বলে বি বিন্দুতে গতিশক্তি কত, তখন তুমি কি করবা? তুমি জানো এইচটা কত হবে, এটা উপর থেকে নিচ গতিশক্তি, তখন তুমি কি করবা? 45। যদি বলে বি বিন্দুতে বিভব শক্তি কত, আবার দিবা। এসব তোমরা দেখে দেখেই পাই। আগে আমরা থিওরিটা ভালো করে শিখে নিলাম, এখন দেখে দেখে আনসার বসাবো। ঠিক আছে, আমি যদি এখন প্রশ্ন করি রাতুলকে সি বিন্দুতে বিভব শক্তি কত? 0। কেমনে পেল? এক্স জি নিচ থেকে উপর, এইচ কত? 0 ইকুয়াল টু। সি বিন্দুতে গতিশক্তি কত সঞ্জয়? হ্যাঁ 60 এমজি। এম এর মান আর জি এর মান ছাড়া তো বসা লাগবে। রূপন্তী, তোমাকে যদি বলি এ বিন্দুতে গতিশক্তি কত? এ বিন্দুতে গতিশক্তি 0। হ্যাঁ, মানে উপর থেকে নিচ গতিশক্তি, এইচ মানে উপর থেকে। এই যে মন্ত্র, আর এটা হচ্ছে কি ইলিগিলি হতাশ কথা যা নট দিয়ে দেবে। উচ্চতা যত উত্তর তত সাথে কি এমজি দিয়ে দিবে। ঠিক আছে, গতিশক্তির ক্ষেত্রে যতটুকু চাই, ক্ষেত্রে যতটুকু। এইরকম তোমরা যারা শীত নিছো, এইরকম অঙ্ক পাবে প্রায় 8 থেকে 10টা। এইটা তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, দেখবে কিন্তু ওদের নিয়ম মানবে না, নিয়ম মানবে কোথাকার? এখানকার। এটা এই জন্যই কিন্তু সংরক্ষণ করা হয়েছে। আর তুমি অতিরিক্ত কথাগুলা যদি পারো কাটিয়ে দিও, না দিলেও সমস্যা নেই, মানুষ দেখুক আমরা এইভাবেই ক্লাস নিই। ওকে, এখনো চাপ দেয়ই নেই ইশিতা।